হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট 26th মার্চ 2021 এ কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট হলো সেগুলো একবার দেখে নেব উইথ স্ট্র্যাটেজিকে। এটা রয়েছে আমাদের ডেইলি ক্লাসের রুটিন। প্রত্যেক দিন সন্ধ্যা 6টা 7টা 8টার সময়তেও ক্লাস হচ্ছে এই সকালের কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া। তোমরা যারা যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো। আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সবকিছুর লিঙ্ক দিয়ে রেখেছি। তোমাদের যদি ইউটিউব থেকে মানে নোটিফিকেশন পাওয়ার কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই জয়েন করতে পারো। দেখো, প্রথম আজকে যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে কোন হিন্দি লেখক 2020 ব্যাস সম্মান পেয়েছে। ব্যাস সম্মান খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যে কোনো এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামে চলে আসতে পারে। তো দেখো, তোমরা যা ছবি দেখছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি শরৎ পাগারে। শরৎ পাগারে হিন্দি লেখক একজন, 2020-তে এই পুরস্কারটা পেয়েছে ব্যাস সম্মান। দেখো, পাটলিপুত্র কি সম্রাজ্ঞী, পাটলিপুত্র কি সম্রাজ্ঞী এই উপন্যাসটা বা এই নোভেলটার জন্য এনাকে এই ব্যাস সম্মান পুরস্কারটা দেওয়া হয়েছে। ইনি একজন হিন্দি লেখক। এই কয়েকটা তথ্য আমাদের মোটামুটি জানলে চলে যাবে। এছাড়া দেখো, 1991 সাল থেকে এই ব্যাস সম্মানটা দেওয়া হচ্ছে। পুরস্কার মূল্য হিসাবে 4 লক্ষ টাকা দেওয়া হয়। আর এটা এবছর 31তম। ঠিক আছে, এখন কিন্তু বিভিন্ন পুরস্কারে কত টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদের এক্সামে জানা হচ্ছে। তোমরা এটা ভালো করে দেখে রাখো। কে কে বিড়লা ফাউন্ডেশন এই পুরস্কারটা প্রদান করে থাকে। কে কে বিড়লা ফাউন্ডেশন ব্যাস সম্মান একটা ভারতের সাহিত্য পুরস্কার, এটা সবাই আমরা জানি। নেক্সট পয়েন্ট আমাদের যেটা রয়েছে, দেখো নিচে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, বিশ্বের প্রথম জাহাজ টানেল নির্মিত হয়েছে। অর্থাৎ দেখো, এই পজিশন থেকে জাহাজটা এই পাহাড় পর্বতের নিচে দিয়ে একটা টানেল দিয়ে এই ল্যান্ডের এখান দিয়ে ঘুরে ঘুরে না গিয়ে ডিরেক্ট এখানে চলে যেতে পারবে। এই ধরনের একটা টানেল অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। এটা তৈরি হচ্ছে নরওয়েতে। ঠিক আছে, 1700 মিটার তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিতে, 1700 মিটার এই টানেলটা লম্বা, 49 মিটার এটা উচ্চতা বিশিষ্ট হবে এবং চওড়া হবে 36 মিটার। তো এর মাঝখান দিয়ে একটা জাহাজ যাতায়াত করবে। এটা তৈরি করতে প্রায় 2.8 বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার খরচা হবে। নরওয়ের এটা কারেন্সি আমাদের ক্রোন। এবার দেখো এখানে যেটা মানে 2022 সালে এই প্রজেক্টটার কাজটা স্টার্ট হবে, 2022 সালে। ঠিক আছে, নরওয়ের মুদ্রা আমাদের হচ্ছে যেটা বললাম নরওয়ের ক্রোন। এখানে নরওয়ের রাজধানী হচ্ছে ওসলো এবং এরনা সোলবার্গ রয়েছে নরওয়ের প্রধানমন্ত্রী। আমাদের নোবেল প্রাইজের সাথে নরওয়েটা খুব জড়িত, তো আমি তোমাদের ওখানে বলেছিলাম এগুলো। কোন ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে? তো দেখো, এখানে বিবেক মূর্তি, ডক্টর বিবেক মূর্তি, ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত। তো ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে। এখানে আর বেশি কিছু আমাদের জানার দরকার নেই। আমেরিকা রিলেটেড আমাদের দেখো, 46তম রাষ্ট্রপতি জো বাইডেন, আমেরিকার রাজধানী ওয়াশিংটন, মুদ্রা ডলার, এগুলো আমাদের আমেরিকা রিলেটেড ইনফরমেশন কিছু। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ইন্টালেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, এটাতে ভারতের স্থান কত? দেখো, টোটাল 53টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 40। এখানে ইউএস ফার্স্ট, তোমার ফার্স্ট পজিশনে আছে। এইটা আমি এখানে লিখিনি, তোমাদের লিখে দিলাম এই কয়েকটা জায়গা। এটা রিলিজ করে কে? ইউএস চেম্বার অফ কমার্স গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার, জিআইপিসি। প্রত্যেক বছর এটা রিলিজ করে ইউএস চেম্বার অফ কমার্স অ্যান্ড গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার। আচ্ছা, এই ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এটার হেডকোয়ার্টার কোথায় জানো? এটার হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। আর এটা 1967 সালের 14 জুলাই স্ট্যাবলিশড হয়েছিল এবং ডারেন টাং রয়েছেন এখন হেড অফ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, ইনি সম্ভবত, ভালো করে প্রশ্নটা শুনবে, সম্ভবত সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন। ইনি হচ্ছেন এন বি রামান্না। তো আমাদের যিনি 47তম মুখ্য বিচারপতি রয়েছেন শরদ অরবিন্দ বোবদে, তিনি খুব তাড়াতাড়ি রিটায়ার করবেন। তো তার জন্য তাকে বলা হয়েছিল যে একটা নাম রেকমেন্ড করতে। তো সেই কারণে ইনি যে নামটা রেকমেন্ড করেছেন সেটা হচ্ছে এন ভি রামান্না। এখন শিওর নয় ইনি আদৌ হবেন কিনা, বাট এটা একটা নিউজ। সম্ভবত ইনি হতে চলেছেন আমাদের 48তম মুখ্য বিচারপতি সুপ্রিম কোর্টের। ওকে, ইনি অতীতে এর আগে অ্যাকচুয়ালি দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি ছিলেন। এছাড়া অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি ছিলেন কিছুদিন। ঠিক আছে, আচ্ছা। নেক্সট আমরা চলে যাব, কৃষকদের সুবিধার্থে কোন রাজ্য সরকার ভারতের প্রথম এফপিও শক্তি পোর্টাল লঞ্চ করেছে? এই এফপিও মানে কি বলতো? এফপিও মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন।
এপিওর ফুল ফর্ম। ঠিক আছে, এইভাবে এই ধরনের অনেক পোর্টাল, অনেক অ্যাপ আমরা দেখছি এখন বিভিন্ন রাজ্য কিন্তু বার করছে। উত্তরপ্রদেশ এটা করেছে নতুন করে, এপিও শক্তি। এটা একটা পোর্টাল যেখানে তোমাদের ফার্মারদের রিলেটেড চাষবাস সংক্রান্ত যাবতীয় তথ্য, যাবতীয় যোজনা একটা পোর্টালের মধ্যে থাকবে, এটা ফার্মাররা অ্যাক্সেস করতে পারবে। তো এটা সম্পর্কে এখনো ডিটেলস জানা যায়নি, আমি তোমাদের জানলে নেক্সট টাইম হয়তো জানিয়ে দিতে পারবো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে যোগী আদিত্যনাথ, আর রাজ্যপালকে আনন্দীবেন প্যাটেল। রাজধানী আমাদের উত্তরপ্রদেশের লখনৌ রয়েছে, এবং লখনৌ শহরটা গোমতী নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের ন্যাশনাল পার্ক কি? একটাই ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট রয়েছে, দুধবা ন্যাশনাল পার্ক। আর উত্তরপ্রদেশের লোকনৃত্য কি? রাসলীলা, কত্থক হচ্ছে এখানকার ক্লাসিক্যাল ড্যান্স। দেখো, ধ্রুপদী নৃত্য বা হচ্ছে আমাদের শাস্ত্রীয় নৃত্য কত্থক, এছাড়া নৌটাঙ্কি, এগুলো হচ্ছে লোকনৃত্য, রাসলীলা, নৌটাঙ্কি, আর এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স অফ উত্তরপ্রদেশ। নেক্সট আমরা চলে যাব, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হোলি, শবে বরাত, নবরাত্রি এই সব উৎসবগুলো পালনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে? দেখো, দিল্লিতে এই হোলি বা শবে বরাত বা নবরাত্রি উৎসব এইগুলো পালিত হবে না। ঠিক আছে, এটার অন্য কোনো কারণ নেই, এখন এই সিচুয়েশনের জন্য এটা হচ্ছে। ঠিক আছে, আমরা জানি এখানে আবার হয়তো একটা লকডাউনের পরিস্থিতি তৈরি হতে পারে। মানে ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখছি শহরাঞ্চলগুলোতে আস্তে আস্তে আবার লকডাউন হচ্ছে। তো বেশ কিছুদিনের জন্য এটা হয়তো খুব ভয়াবহ না হলেও কিছুদিনের জন্য হয়তো হতে পারে, তার জন্য এইগুলো হচ্ছে পালন করতে দিল্লি সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী কে? অরবিন্দ কেজরিওয়াল, এবং দিল্লি লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন অনিল বাইজল। এখানে তোমরা যা ছবি দেখছো এটা হচ্ছে সমীর শনির ছবি, আশা করি সবাই চেনো। মাই এক্সপেরিমেন্ট উইথ সাইলেন্স এই বইটাই নিয়ে লিখেছেন, মাই এক্সপেরিমেন্ট উইথ সাইলেন্স। বইটির প্রকাশক হচ্ছেন ওম বুকস ইন্টারন্যাশনাল। ওম বুকস ইন্টারন্যাশনাল থেকে এই বইটা প্রকাশিত হয়েছে। আর সমীর সোনি, ইনি একজন ভারতীয় চলচ্চিত্র টেলিভিশন অভিনেতা, পরিচালক, প্রাক্তন ফ্যাশন মডেল। আমরা সবাইকে দেখেছি, আমি ওই জন্য ছবিটা দিয়েছি যাতে তোমরা দেখে চিনতে পারো। এরপরে আর একটা আমাদের নিউজ রয়েছে, যেটা হচ্ছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র নিউ স্পোক পার্সন হিসাবে নিযুক্ত হয়েছেন, যার ছবি তোমরা দেখছো, এটা হচ্ছে অরবিন্দ বাগচি। বর্তমানে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী পদে নিযুক্ত কে রয়েছেন সেটা আমরা একবার দেখে নেবো, এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর আমাদের এখন বর্তমান বিদেশ মন্ত্রী। তো এনার মুখপাত্র হচ্ছেন এই অরবিন্দ বাগচি, নিউ স্পোক্স পার্সন, নতুন স্পোক্স পার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট চলে যাব, কোন রাজ্যের কৃষকরা ফ্রেশ ফুড কেক মুভমেন্ট শুরু করেছে? দেখো, ফ্রেশ ফুড কেক মুভমেন্ট মহারাষ্ট্র স্টার্ট করেছে। মহারাষ্ট্রের ফল চাষিরা ঐতিহ্যবাহী বেকারি তৈরি কেক এবং পরবর্তীতে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে তাজা ফল কেকের প্রচার করার জন্য এই ফ্রুট কেক মুভমেন্টটা স্টার্ট করেছে। আর কিছুই না, এটা একটা জাস্ট ওদের ওই মহারাষ্ট্রের যারা ফল চাষ করে তাদের একটা ট্র্যাডিশনাল একটা বেকারি, তাদের ফল দিয়ে তৈরি কেক, তাজা কেক, সেটার ক্যাম্পেইন, মানে যে হেলদি কেক, এই ব্যাপারটা সবার মধ্যে ছড়ানোর জন্য এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আমাদের উদ্ধব ঠাকরে, ভগৎ সিং কোশিয়ারি হচ্ছেন রাজ্যপাল। রাজধানীকে, মানে রাজধানী হচ্ছে আমাদের এই মহারাষ্ট্রের মুম্বাইয়ে। আর মহারাষ্ট্রের ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে তার মধ্যে দেখো সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক রয়েছে, তাডোবা ন্যাশনাল পার্ক রয়েছে, চান্দলি ন্যাশনাল পার্ক, নবেগাঁও ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক অফ মহারাষ্ট্র। আগের দিন তোমাদের প্রশ্ন আমি জিজ্ঞাসা করেছিলাম যে থাইল্যান্ডের রাজধানী কি, খুব সহজ প্রশ্ন ছিল আগের দিন হোমওয়ার্কে, তো সবাই ঠিকঠাক অ্যান্সার করেছো। মোটামুটি সবাই 99.9% সবাই ঠিকঠাক অ্যান্সার করেছে। তো ব্যাংকক এক্ষেত্রে আমাদের থাইল্যান্ডের রাজধানী, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কোথায়? কুয়ালালামপুর। আচ্ছা, আজকে তোমাদের জন্য এই প্রশ্নগুলো থাকবে। দেখো, সুপ্রিম কোর্টের প্রথম মুখ্য বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? আর তোমরা যদি পারো এটাও লিখবে, আগে সুপ্রিম কোর্টের কি নাম ছিল। ঠিক আছে, আগে সুপ্রিম কোর্টের কি নাম ছিল, প্রথম মুখ্য বিচারপতি কে ছিলেন, এবং ভারতে প্রথম মোট মানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত, কতগুলো হাইকোর্ট আছে আমাদের ভারতে। ঠিক আছে, চল আগের দিনের কোয়েশ্চেন আমাদের যেগুলো ছিল সেগুলো একবার আমি শর্ট করে আলোচনা করে নেবো। তার আগে একটা কথা বলে নিতে চাই, তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্টের কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি ম্যাগাজিন প্রত্যেক মাসে যেটা রিলিজ হয় সেটা যদি কালেক্ট করতে চাও, ডেসক্রিপশন বক্সে ভিজিট করো। ওখানে ভিডিওটার টাইটেলটার উপর ক্লিক করলে তোমরা ডেসক্রিপশন বক্স পাবে, এবং সেখানে তোমাদের নলেজ অ্যাকাউন্ট পিডিএফ বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলে তোমরা আমাদের যাবতীয় যে পিডিএফ গুলো, যে স্টাডি মেটেরিয়াল গুলো, সেগুলো পেয়ে যাবে। তোমাদের ইচ্ছা মতো তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা ওখান থেকে কালেক্ট করতে পারো। এবং
আমি যেটা আলটিমেট জেনারেল নলেজ 2020 দিয়েছিলাম সেটা তোমরা যেটা আমাকে কমেন্ট করে বলছিলে যে স্যার ওটা কোথায় পাবো, ওইটাই বলো, বা ইয়ার বুক 2020 যেটাতে আমি তোমাদের সারা বছর 2020-তে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে উইথ ডিটেলস আলোচনা করেছি, এবং সেটা হচ্ছে তোমার যে পিডিএফটা তোমাদেরকে আমি দিয়েছিলাম একদম জানুয়ারির 1 তারিখে 2021-এ, তো সেটাও তোমার ওখানেই রয়েছে। ওগুলো অনেক বড় বড় ইবুক, তো ওগুলো এই একটা জায়গাতে আমি দিয়েছি, তোমরা চাইলে ওই পিডিএফ এর লিঙ্কটার উপর ক্লিক করো এবং সেখান থেকে তোমরা ওগুলো কালেক্ট করতে পারবে। ওকে, তো চলো, আগের দিনে আমাদের কি কি প্রশ্ন ছিল দেখো। প্রাণীদের জন্য ভারতের প্রথম সরকার পরিচালিত অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালু করেছে কোন রাজ্য? দেখো এটা মেইনলি পশুদের জন্য চালু করেছিল কি, অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। আমি ডিটেলস আর আলোচনা করবো না, তোমরা ইন ডিটেলসটা দেখতে হলে একটু আগেরটা দেখে নিও। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছে? ইস্তাভান কোভাক্স। তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম ইনি একজন হাঙ্গেরির প্রাক্তন বক্সার। বিশ্ব যক্ষ্মা দিবস প্রত্যেক বছর 24 মার্চ পালন করা হয়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে 50টা হাফ সেঞ্চুরি করেছে, 50 রান করেছে তামিম ইকবাল, বাংলাদেশের ক্যাপ্টেন। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ওমেন টাইটেল জিতেছেন নাজমি ওকুহারা, এবং অল ইন্ডিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ মেন টাইটেল জিতেছেন লি জি জিয়া, তিনি জিতেছেন অল ইন্ডিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ মেন টাইটেল। শহীদ দিবস 30শে মার্চ ছাড়াও পালন করা হয় 23 মার্চ, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের যেদিন ফাঁসি হয়েছিল সেদিনটাকে স্মরণ করে রাখার জন্য। বিশ্ব আবহাওয়া দিবস ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল ডে প্রত্যেক বছর পালন করা হয় 23 মার্চে, ওই আরেকটা শহীদ দিবসের দিনেই। তো এটা থিম ছিল দ্য ওশেন আওয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় 2020 তাকে মরণোত্তর গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে আমাদের বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নেক্সট কোয়েশ্চেন কোনটা ছিল আমাদের, কোন রাজ্য সরকার পুনরায় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে সংকল্প ক্যাম্পেইনটা লঞ্চ করেছে? সংকল্প ক্যাম্পেইন লঞ্চ করেছে মধ্যপ্রদেশ। তো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। এর পরের ক্লাস আজকে সন্ধ্যাবেলা 6টার সময় রয়েছে। তোমাদের এখানে আমি প্রত্যেক দিন স্ট্যাটিক জিকের একটা ক্লাস করাই, যেমন আগের দিন তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করিয়েছি, এবং এই নিয়ে আমি এই যে সিরিজটা স্টার্ট করেছি প্রায় আমাদের 18টা থেকে 19টা মতো স্ট্যাটিক জিকের ক্লাস হয়ে গেছে। প্রত্যেক এই সপ্তাহে 4টে দিন এই স্ট্যাটিক জিকে ঠিক নির্দিষ্ট টাইমে এটা পাবলিশ হয়, ঠিক আছে। আর এই 7টার সময় তোমাদের রিজনিং ম্যাথের ক্লাস প্রত্যেক দিন চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে। ম্যাথটার মধ্যে 80% 85% ম্যাথের চ্যাপ্টার আমি কভার করে দিয়েছি অলরেডি। চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়া দেখো রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস অলরেডি স্টার্ট হয়েছে, 7টা ক্লাস হয়েছে। আগের দিন আমি তোমাদের সিলজিজম করিয়েছি, এবং বাদবাকি যে চ্যাপ্টার্স গুলো সেগুলো প্রত্যেকদিন হচ্ছে, সপ্তাহে 4 দিন করে। তোমরা এগুলোতে চোখ রাখো, যার যা অসুবিধা আছে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সাথে প্রত্যেকটা তোমাদের কমেন্ট পড়ি এবং রিপ্লাই করি। সবসময় সবারটা রিপ্লাই করা সম্ভব হয় না বা রিয়্যাক্ট করা সম্ভব হয় না, বাট সবার কমেন্ট আমি পড়ি। তোমাদের যেখানে যা দরকার, যা অসুবিধা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর এই 8টার সময় এটাতে আমি তোমাদের যেটা ঠিক করেছি জেনারেল স্টাডিজ এর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো। তো এখানে তোমাদের হিস্ট্রির ক্লাস চলছে এখন। আমি অলরেডি তোমাদের বায়োলজি, ফিজিক্স, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক, এগুলো আগে অনেক ক্লাস করেছি চ্যাপ্টার ওয়াইজ। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং আমি এখন তোমাদের রেগুলার এই ক্লাসটা করছি সপ্তাহে 4 দিন চ্যাপ্টার ওয়াইজ জেনারেল স্টাডিজে হিস্ট্রির ক্লাস। প্রায় আমাদের মধ্যযুগেরও 20%, মানে 10% হয়েছে অ্যাকচুয়ালি। আগের দিন আমার খলজি বংশ হয়েছে, তো আজকে আমরা চেষ্টা করব তার পরবর্তী জায়গায় যেতে, এবং এটাও তোমাদের কমপ্লিট করা হবে। অবজেক্টিভ স্টাডির জন্য করছি, যারা ডাব্লিউবিপি দেবে, যারা এনটিপিসি দিচ্ছ বা ডাব্লিউবিপিএসসির জন্য, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই এগুলো ফলো করতে পারো, তোমাদের জন্য এফেক্টিভ হবে যথেষ্ট। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গ্রেট ডে।